আজকে আমরা পড়ছি কাশবনের কন্যার তৃতীয় পর্ব। শুনতে থাকুন। নর চায় নারী সঙ্গ, নারী চায় নর, একে দেখি করিয়াছে অন্যজনের ডর। এইভাবে সাজিয়াছে জগৎ সংসার, কর্মশক্তি না থাকিলে সকলই আসর। প্রেম প্রীতি হাসিয়া ওঠে নিজ প্রয়োজনে, সকলই মিলাইয়া যায় বধূ অভাব অনটনে। গৃহস্থের গৃহ চাই ঘরণীর সুখ, কর্মশক্তি না থাকিলে জগৎ বিমুখ। ভাবি চায় এক ভাব, মন চায় আন, দুই দুঃখ মিলাইল গুণীর সন্ধান। বাস্তবিক পক্ষে হোসেন বাড়িতে কোনো উদ্বেগ রাখিয়া আসে নাই, বরঞ্চ কোনো বিশেষ কিছু করার ছিল না বলিয়াই তাহার দুর্ভাবনা বাড়িয়া চলিয়াছে। এ ঘর তাহার আশেপাশে সামান্য, অতি সামান্য কিছু রাগ, মাটি, যেখানে এক সময় ছিল নেহাত ঝোপঝাড় অথবা ময়লা ফেলার ঠাঁই। বাপের অসুখে মায়ের মৃত্যুতে ছোট হালের জমিটি হাতছাড়া হইয়া যাইবার পর কোনো উপায়ন্তর না দেখিয়া সেই চিলতা ঠাঁইয়ের উপরেই সে কিছু শাকসবজির ক্ষেত বানাইয়াছে। তবে তাহা দিয়া তো আর জীবন চলে না। কেয়ারা নৌকা লইয়া গঞ্জে ঘাটে চরণদার তালাশ করার কাজটাই এখন মুখ্য। চুরির ভয়ে সবজি ক্ষেত একবারে ছাড়িয়া রাখিয়া যাওয়াও সম্ভব হয় না। হোসেন যতই চিন্তা করিয়াছে, কেবল দেখিতে পাইতেছে গৃহস্থলীর পেশা ও সংসার পরিবার ছাড়া সম্ভব করার উপায় নাই। নিজের ঘরবাড়ির দিকে চাহিয়া তাহার মনের অস্থিরতা আরো বাড়িয়া যায়। ঘরের চাল বদলানো দরকার, মুলিবাসের বেড়াগুলো খসিয়া ধসিয়া পড়িয়াছে। ভালো কাদা জোগাড় করিয়া ভিটাকে মজবুত না করিলে চলে না। তা না হইলে হয়তো আর একটা বন্যার কালে একেবারে গলিয়াই মিলাইয়া যাইবে। কেয়ারা নৌকাখানির ছয়ও আবার মজবুত করিয়া বাঁধিতে হইবে। খোলের বাইরে গাব এর পালিশ দিয়া বেশ একটু সংস্কার করা দরকার। সে কাজে একটা সাহায্যের হাত চাই। অথচ শৈশবকালে দেখিয়াছে এইসব কাজে কখনোই তেমন কোনো বেগ পাইতে হয় নাই। একজনের কাজে আগ বাড়াইয়া 10 জন আসিয়া যোগ দিয়েছে। যেন কোনো কাজ আজ যেন একটা উৎসবের উপলক্ষ বলিয়া মনে হইয়াছে। ঘর ছাওয়া অথবা নতুন করিয়া বানানো পুকুর পরিষ্কার, খেতে হাল দেওয়া কিংবা ধান কাটা বাছাই, নৌকা ডিঙি তৈরি, এমনকি মাছ ধরতে গাঙে কি বিলে যাওয়া, চৈত্র বৈশাখ খেতে মাঠে নতুন ওঠা পানির মধ্যে মশাল জ্বালাইয়া মাছের শিকার, কোনো আজই এককভাবে অথবা উৎসবহীনভাবে সম্পূর্ণ হয় নাই। যার পক্ষে সেই রকম উৎসব অথবা যথাযোগ্য আদর আস্তিস্কের সুযোগ নাই, তাহার জন্য উদ্বেগ দেখাইবার মানুষের ঘাটতি পড়িয়াছে। দুনিয়া ভরা এক মানুষ থাকিতে চতুর্দিকে চাহিয়া তখন কাহাকে আর চোখে পড়ে না। যাহার দিকে পা বাড়াইতে ইচ্ছা হয়, ঘুরিয়া ফিরিয়া বরং বাড়ি মনে হয় শিকদারের কথা। সে কখনো যে কোনো প্রয়োজনে হোসেনের বিমুখ করে নাই, কিন্তু তখনকার মতো তাহার বাড়ির দিকে যাইতেও মন যাইতেছিল না। ভয় হইল হয়তো নেহাত আপনা বিষ লইয়া কথায় বসিলেও কোনো না কোনো ভাবেই সকিনার প্রসঙ্গ উঠিয়া পড়িবেই। বারংবার মনে হইতে লাগিল তাহার ঘর দুয়ারের সে যে ছিরি, তা কোনো কন্যারই মন ভুলাইতে পারিবে না। তাহাকে বধূ বেশে এই ভাঙ্গা ঘরে নামাইয়া লওয়া, এমন অযত্ন করিয়া থাকা, উঠানের উপর দিয়া বাজাইয়া সে ধীরে ধীরে তাহার ওই মনে গিয়া উঠিল। এমন কল্পনার বাস্তবিক কোনো অর্থ নাই। ক্ষেত নাই, খামার নাই কোনো, বলে সে এই ভগ্নিশ্রী সংসারে নতুন করিয়া গড়িয়া তুলিতে পারিবে। একমাত্র একটা স্থির সংকল্প আর নিজ বহু বলের প্রয়োগ ছাড়া অন্য কোনো পন্থা চোখে পড়িল না। এই সময় হঠাৎ দেখিল তাহার অন্য এক বন্ধু আমজাদের গেরুয়া নৌকাটি খালের অন্য একধারে বাঁধা। গাছপালা আর ঝোপঝাপের আড়ালে সন্তর্পণে দোল খাইতেছে, যেন কোনো গৃহস্থের বউ নিজ অঙ্গ মাজিতেছে নিরালা গায়ে। হোসেন যেন একটা ফুল পাইয়া গেল। আমজাদের বাড়িতে উঠান ভর্তি ছেলে মেয়ে, ঘর গৃহস্থলীর চেহারাও অন্যরকম। অনেক ডাকাডাকির পর সে বাহির হইয়া আসিল। গামছাটা কাঁধে বিন্যস্ত করিয়া রাখিতে রাখিতে একগাল হাসিয়া বলিল, শেষ রাত্রিরে আসিছে, বড় জোর ঘুম পাইতেছিল, যেমন কিছু কানে যায় নাই। আরে মর্দ, তুমি যে কখন আসো কখন যাও কিছুই টের পাওন যায় না। হোসেন তাহার সঙ্গে একটু আড়ালে সরিয়া গেল। আরো কয়েকদিন তালাশ করিয়াছি,
তাজ্জব হইয়া কেবল ভাবি সবসময়ই তো বাইরে বাইরে ঘর পরিবারের জন্য সময় মেলে কখন। আমজাদ হাসিতে লাগিল। কি করা, সবই তো করতে হয়। স্বামী ধর্মও সবে এখন মৌসুম পড়েছে, তার ডেনায় যতক্ষণ জোর আছে ততক্ষণ ফায়দা উঠাইয়া লইতে হয়। কেবল মাঝে মাঝে আত্মারত্তির বাড়ি আসা ছাড়া অন্য কোনো হাউস বিলাস নাই। হোসেন একটুকাল তাহাকে নিরীক্ষণ করিয়া প্রসঙ্গটা পরিবর্তন করতে চাহিল। তা কেমন চলছে কাম কারবার? আমজাদ একটু মাথা চুলকাইল। ওইখানেই তো অসুবিধে, মানুষের আগের মতো যাওয়া আসা নাই। গাঁও গ্রামের মানুষরা একবার গিয়া শহরে নামতে পড়েছে, তারা কেউ আর তেমনি করিয়া আসে না। যে ঘাটেই যাই এক চরণদারের জন্য রাজ্যের মানুষের যেন কারাকারি পড়িয়া যায়। ওরই মধ্যে বুদ্ধি খাটাইয়া চরণদারের জোগাড়ের সময় লাগিয়া যায়, আর ন্যায্য জোগাড়টাও তেমন হয় না। তবু আছি, টিকিয়া আছি এখনো। দেখি তো, কেবল রিজিকের দেওয়ানের গুলোর জন্য বসিয়া থাকিলে কাম আওগায়। তুমি কি ঠিক করলা? নৌকা খানের একটু মেরামতের দরকার পড়িয়াছে, তারপরেই আসিয়া যামু। হোসেন একবার ইচ্ছা হইল নিজ নৌকাটা দেখাইয়া আমজাদের সহায়তা চায়, কিন্তু দমন করিয়া লইল। কোন ঘাটে কখন আছে জানতে আইলাম। এ কামে তোমার কাছে অনেক এলেম আছে, নেবার আছে। আমজাদ ধীরে ধীরে বলিল, আসিয়া যাও, জানোই তো সব হালচাল। বাদবাকি সব ঠেকিয়া ঠেকিয়া রপ্ত হইয়া যাইবে। আরো দুইটা পূর্ণিমা কতক নলছিটির ঘাটেই আছি। ছোট ছোট ক্ষেপ লইয়া এদিক সেদিক যাই, তবে একদিন দেখা পাবাই। তুমি কেবল একটু ঘাট মাঝিরে বলিয়া রাখিও, তা না হইলে হয়তো নৌকা ধারে কাছে ভিড়াইতে দিবে না। তার সঙ্গে বন্দোবস্তের সাহায্য চাই। আমজাদ সংক্ষিপ্তভাবে মাথা নাড়ল। ইতিমধ্যে ছোট একটি মেয়ে তাহার ভাইকে কোলে লইয়া তাহার হাত ধরিয়া টানতেছিল। আমজাদ শিশুপুত্রটিকে কোলে লইয়া বাড়ির দিকে একবার ইঙ্গিত করিয়া হাসিল। ধারে কাছে পায় না খুব একটা, তাই ডাকাডাকি লাগিয়াছে। হোসেনও হাসিতে হাসিতে চাহিল। বেশ বেশ, যাও, তোমারে আর আটকাইয়া রাখতে চাই না। তা তেমন কোনো আদর আস্তিক্য গ্রহণ করলা না। হইবে হইবে, অন্য সময় হইবে। আমজাদ পুত্রকন্যাদের ভিড় লইয়া অন্তঃপুরের দিকে অগ্রসর হইল। হোসেন খাল পার হইয়া শিকদার বাড়ির কাছাকাছি আসিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়াইয়া রহিল। শিকদার এবং আমজাদ বাস্তবিক দুই প্রান্তের দুইজন। একজন নিজের ঘর পরিবারের জন্য কোনো হুঁশ না রাখিয়া বাহিরের জীবন লইয়া ব্যাকুল, আর অন্যজন সেই বাহিরে একবার উপেক্ষা করিয়া তাহার অন্তঃপুর লইয়া ব্যাকুল। শিকদারের অফুরন্ত অবসর আছে বলিয়াই সামাজিকতার ফুরসত আছে। সে তাহার বারান্দায় একাধারে এক মনে কি সব লইয়া ব্যস্ত ছিল। সামনে কিছু কলাপাতা, হাতে খাগের কলম। হোসেনকে দেখিয়া সরাইয়া রাখিল। সে খুশি মুখে হোসেনকে সমাদর করিয়া বসাইল। আমিও ভাবতে আসিলাম একবার সময় ওই দিকেই যাব। কেন যেন মনে হইতে আসিল তুমি একটু উদ্বেগের মধ্যে আছো। ঠিকই। হোসেন মাথা নাড়াইয়া আরো বলিল, আমজাদের সঙ্গে কথাবার্তা কইয়া আসিলাম, আর অনর্থক দেরি না করিয়া পেয়ারার কামে রওনা দিতে চাই। ভালো, খুবই ভালো কথা। বোধ করি মনটা একটু শান্ত হইয়াছে। শিকদার একটু ইতস্তত করিয়া বলিল, তুমি যদি চাও গঞ্জে আলীর কাছে আমি সম্বন্ধ লইয়া যাই। তোমার সুখ শান্তি দেখিলে আমারও আনন্দ পাইবে। বিষয়টা লইয়া আমিও চিন্তা করছি। হোসেন প্রথমে বেশ একটুকাল অবাক হইয়া রহিল। অনেকক্ষণ অবধি বাহিরের দিকে তাকিয়া শিকদারের কথাগুলি মনে মনে পর্যালোচনা করতে লাগিল। তারপর ধীরে ধীরে বলিল, তা হইলে তো ভালোই হইত। এই সমস্তে তোমার তেমন বিশ্বাস নাই বলিয়া কথাটা তুলি নাই। তবে প্রস্তাব না, তাগো ইচ্ছা অনিচ্ছা কি জানিয়া আসতে পারলে ভালো হয়। ইতিমধ্যে আমার তো মনে হইতে আসিল তুমি ঠিকই কও। যার গো কোনো তেমন অবস্থা নাই, তেমন বিশেষ আশা ভরসাও নাই। তার গো সব লোকচার মানিয়া চলন সহজ বিষয় না। কার্যত কিছুই হয় না, কেবল স্বপ্ন দেখার সুখটুকু কপালে লেখা আছে। সেই তোমার কথনই কইলাম। শিকদার সম্মুখে আসিয়া হোসেন যথাসম্ভব সংযত ভাবেই কথা বলে। আর যাই হোক কিংবা যে যাই বলুক, তাহাকে উপেক্ষা করিয়া কোনোদিন সিদ্ধান্ত নেওয়া সঙ্গত মনে হয় না। কোনো পাঠশালায় বা বিদ্যালয়ে যাইবার সুযোগ তাহার হয় নাই, কিন্তু মনে হয় জীবনী তাহাকে অনেক কিছু শিখিয়াছে। তাহার সম্পর্কে অন্যদের কথাবার্তার সময়ও যে একটা সম্ভ্রম লক্ষ্য করিয়াছে, হয়তো সকলের জন্য নিজেকে বিলিয়া দিবার অগ্রহটাই সকলকে কাছে তাহার আত্মীয়
জনপ্রিয় করিয়া তুলিয়াছে। শিকদার এই গ্রামে থাকিয়াও তাহাদের মতোই একজন হইয়া এক স্বাতন্ত্র মানুষ। এই স্বাতন্ত্র এই জগৎ জীবন সম্পর্কে তাহার ধ্যান ধারণা অন্যরকম কেন হইল, সে প্রশ্নের কোনো মীমাংসা হোসেন কখনো পায় নাই। এইটুকু কেবল জানো যে শিকদারের বহু পুরুষের বাসিন্দা ছিল এই শ্রীহীন ঘর বাড়িওয়াল। কত রাজা রাজ্য আসিল গেল, তাহারা কেউই শিকদারের মতো সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। সে বলো না বটে এই পৃথিবীর মায়া, এই সংসার কুহক, কিন্তু যেন তাহার মধ্যে থাকিয়াও নাই কেন এক বিশেষ কারণে সে তাহার জীবন ও অস্তিত্বকে ক্রমাগতই গুটাইয়া লইয়া এরকম নিবৃত্তবাসী হইয়াছে। সে কারণটা সকলের কাছেই রসাত্মক গল্প, হোসেনও শুনিয়েছে বইকি, কিন্তু এই কারণটা সকলের কাছে সরাসরি উপস্থাপনের সাহস পায় নাই। লোকে জানে এক শৈশব প্রেমের ব্যর্থতা তাহার জীবনের ওইরকম উদাসের মূল। কেউ বলে আরো কত কি, শিকদার যে যা জানে তা নয়, কিন্তু কোন শক্তি বলে সমস্ত কিছু উপেক্ষা করিয়া এত অটল রইয়াছে, ভাবিয়া হোসেনের বিস্ময়ের কুল নাই। অত্যন্ত নিকট হইতে জানিয়াই সে এই মানুষটিকে সম্ভ্রম করিতে শিখেছে। তাহার সম্মুখে সে নিজেকে যথাসম্ভব শুদ্ধভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করিয়া আসিয়াছে। যদি বলো আমি এই বিহানেই যাই, এইসব বিষয় লইয়া কোনো বাধ্যবাধকতা মঙ্গলের বিষয় হয় না। তোমার ঘর সংসার হইলে আমারও তখন নানান খিদা মিটাইয়া লইবার একটা সুযোগ থাকবে। আমার নিজেরও এরকম অকর্মণ্য জীবনটার উপর বড় অশ্রদ্ধা আসিয়া গেছে। শিকদার যেন নিজেকে সংযত করিবার চেষ্টাতেই অন্যদিকে মনোযোগ দিতে চাহিল। বেশ বেশ, তাই হোক। হোসেন উঠিয়া পড়িল। ইতিমধ্যে আমি নৌকাটির মেরামতে মন দেই। সেই ভালো সেই ভালো। শিকদার বাড়ি হইতে অনেক দূর অবধি হোসেনের সঙ্গে সঙ্গে আসিল। বিহান বেলাটা ওই দিকে যাইবে, কিন্তু বৈকালে হয়তো বা তোমার কাম কাজের কিছু যোগান দিতে পারমু। বেলা পড়িয়া না আসলে এখনই কামে লাগিয়া যাওন যাইতো। না না, এমন কোনো তরাতরি নাই। হোসেন তাহাকে বাড়ি ফিরিয়া দিল। শিকদার ভাই, ওই সখিনারে না পাইলে আমার জীবনও যে আন্ধার হইয়া যাইবে, এমন কোনো দুশ্চিন্তাও আমি করি না। আমি লড়াকু লাঠিয়ালদের পোলা, কোনোখানেই হার মানতে আমার মন চায় না। এই যে জীবন জীবন বলিয়া চতুর্দিকের যত সব কথাবার্তা শুনি, কিন্তু তার বুঝি বা বুঝি না, কিন্তু একটা লড়াইয়ের জন্য বড় উচ্চাটন হইয়া উঠতে আছে দিনকে দিন। কি লাভ হইবে সেই লড়াই করিয়া, যার কোনো স্পষ্ট অর্থ বুঝি না, কোনো ঠিকঠাক করার উদ্দেশ্য দেখি না। একবার মন চায় একটা মাইয়া মানুষ, একবার মনে হয় বিষয় সম্পত্তি, কখনো আবার মনে হয় সবকিছু ছাড়াইয়া ছুড়িয়া কোনো শহরে বন্দরে গিয়া উঠি, নিজের লইয়া একটা মহাজালায় পড়িয়াছি। শিকদারে হাসিতে চাহিল। ভালো ভালো, জীবনের একটা লক্ষ্য দরকার, উদ্দেশ্য চাই। আমার তো মন বলে থির বন্ধনে কাল এখনো হয় নাই। কথা বলিতে বলিতে দুইজনের খালপাড়ের গাছতলায় আসিয়া দাঁড়িয়েছিল। সন্ধ্যার সূর্য তখন পশ্চিম আকাশে নামিয়া গিয়ে আসিয়াছে। হোসেন অনুরোধ করিল, একটু বসো শিকদার ভাই, বুঝি বা না বুঝি তোমার সঙ্গে কথা বলিয়া সুখ পাই। শিকদার ইতস্তত তাকিয়া আবার বলিল, দেখো না চাহিয়া চতুর্দিকে, দুনিয়ার কোনোখানে আর কোনো কারোর মধ্যে চাঞ্চল্য নাই। কীট পতঙ্গ পশু পাখি তরুলতা আসমান জমিন গাং কি সমুদ্র কোনোখানেই কি বা থির হইয়াছে? দেখি আমি মায়ের পেটে শিশু চঞ্চল হইয়া ওঠে বাহিরে আসার জন্য, জন্মকাল হইতে তামাম জীবন ভর একটা না একটা চাঞ্চল্যর স্বধর্ম হইয়া যায়। হ হ হইবে ভা। হোসেন একটু অন্যমনস্ক ভাবে বলিল, তোমার সব কথা বুঝিয়া উঠার ক্ষমতা নাই, কিন্তু বয়াতি ভাই তুমি মাঝে মাঝে মনে কয় তুমি যেন স্রোত ভুলিয়া দমরিকালের লাহান তবধ হইয়া আছো। না হয় এই যে জগৎ সংসার, কেবল অবিচল তার পারে খাড়াইয়া আছো। আমার বিলক্ষণ মনে আছে তোমার একটা গীত, ওই কিন্তু ওই ভাব লইয়া কেবলই যেন থামিতে হয়। কোন গীত? সেই যে আমার রূপ দেখিয়া ভরিয়া গেছে দুই আখি। শিকদার খুশি হইল, এক সময়ে সে নিজের তাহার সুর ধরিল। রূপ দেখিয়া ভাবিয়া গেছে দুই আখি, আমি আর আমার কথা বলব কি? বোবায় যেমন স্বপ্ন দেখে, মনের আগুন মনেই রাখে, অন্তরে তেমনি লাগাইতাছে আগুন, বাইরে জল ঢালিলে আর কি হবে? হোসেন তবু বলিল, তো বুঝি তোমার কাছেই শুনেছি ঢেউয়ের উপর ঢেউ থাকে, বাতাসের মধ্যে বাতাস, স্বরের মধ্যে সুর। তোমার মনে কোন রকম আঘাত দেওন আমার উদ্দেশ্য নয়, কিন্তু তোমাদের সংসারী দেখলে আমি বড় সুখী হইতাম বয়াতি ভাই। শিকদার হাসিয়া উঠিল। মনে হয় ওই আমজাদের বাড়ি ঘুরিয়া আসিয়া তোমার একলা একলা সংসার করণের সাহস হইতে আছে।
তাই না? উঠি, সন্ধ্যা নামিয়া গেছে, জীব জগতের নিয়ম মানিয়া চলিতে হয়। কখনোই শিকদারকে নিজ প্রসঙ্গ লইয়া মুখর হইতে দেখে নাই কেউ না। না শুনিয়াছে তাহার নিজ মুখে কোনো ইতিবৃত্ত, লোক মুখে যাহাই প্রচলিত থাকুক, বৌঝিরা যা লইয়াই কৌতূহলী হউক, হোসেন কখনোই সেসব গালগপ্পে বিশ্বাস আনিতে পারে নাই। মনে হইয়াছে শিকদারের মধ্যে অসাধারণ কোনো শক্তি আছে, হয়তো তা এমন বিচক্ষণতা যা হোসেন উপলব্ধি করতে সক্ষম হয় না। লোকশ্রুতি একসময় এই গ্রামের একটি কন্যা সমস্ত চিত্ত অধিকার করিয়াছে শিকদারের। তাহারই প্রেরণার উদ্দীপনায় শিকদার কবিয়াল হইয়া বটে, কিন্তু সেই কন্যা তাহার ঘরে আসিল না। অর্থ দৈপত্তি সর্বস্ব জ্ঞান করিয়া সে নিজের অন্যত্ব বিকাইয়া দিল। সকলের ধারণা এই ঘটনার পর হইতে শিকদার নিজেই সব ঠাই হইতে সরাইতে লাগিয়াছে। কোনো মেয়ে মানুষের উপর তাহার আর কোনো বিশ্বাস নাই, ভরসাও নাই। আবার অন্য কেউ সেই সব কথা একান্ত বেহুদা বলিয়া উড়াইয়া দেয় বলে এই দেশের মাটি বড় পিচ্ছিল। বহুজনই কোনো না কোনো ভাবেই একবার পড়িয়া গিয়া আরো কখনো খাড়া হইয়া দাঁড়াইতে পারে না। কেউ বা বলে শিকদারের মতো মানুষের এইসব মৌলুকের জীবনের সঙ্গে লড়াইতে ব্যর্থ হইয়া নানা রকম ভাবতত্ত্বের আড়াল আবরণে কেবলই নিজেকে লুকাইতে চাহিয়াছে। সেই সব আলোচনা হোসেন খুব একটা বুঝিয়া উঠিতে পারে না। শিকদারকে যে খুব একটা নিকট হইতে জানে, তাহার সম্পর্কে কোনো ধারণার রসাত্মক আলোচনা তাহার কখনোই সহ্য হয় না। এখন যে সেই নিজেই শত প্রবৃত্তি হইয়া গঞ্জে আলীর বাড়ি হইতে মনস্থ করিয়া তাহাতে হোসেনের মনে মনে খুব একটা কৃতজ্ঞ বোধ করিতে লাগিল। তবুও নানা রকম অস্থিরতায় সেই রাত্রে ঘুম আসিতে চাহিল না। চোখে এক সময় সে বসিয়া আসিল বাহিরের হাতিয়ার উঠানের উপরকার তারা ভরা আকাশের দিকে চাহিয়া। চতুর্দিকে তখন নিঝুম, এবং একটি উচ্চাঙ্গ ভিতরে কোন ফোকর হইতে ডাকাডাকি করিয়া যেন নিস্তব্ধতাকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা চালাইতেছিল। আবার পোকামাকড় ডাকাডাকি করিতেছিল চতুর্দিকে। কিন্তু সেই উচ্চাঙ্গটার উদ্ধত্ত অসহ্য মনে হইল। সে এক সময় পিঁপড়ার কাছে তাহার অবস্থান অনুমান করিয়া লাঠি দিয়া খোঁচাইয়া স্তব্ধ করিয়া দিল। কিন্তু একটু কাল পরে মনে হইল সেটা আরো কোনখান হইতে মুখ বাহির করিয়া আরো জোরে সরে ডাকাডাকি শুরু করিয়াছে। কেবল সেইটা একা যেন, চতুর্দিকে তাহার সংখ্যা গুমরারের বা সাধ্য আছে কার। সামান্য একটা পয়সা বৃষ্টির পর আবিষ্কার আকাশ বাতাস তবু অন্ধকারে স্পষ্ট কিছু দেখায় না গেলেও মনে হয় আকস্মিক যেন সেই জীব জগতের কাহারও চোখে ঘুম নাই।